আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠায় যে শুরু হয়েছে শ্যামলী গল্প, এই গল্পটি। শিক্ষার্থীরা, এই গল্পটি একটু বড়, আমি সম্পূর্ণটি আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। অনেক অনেক দিন আগের কথা, জায়গাটা কোথায় তা নির্দিষ্ট করে জানা যায় না। এক দেশে এক থই থই জলের মায়াবী নদীর ধারে খুব সুন্দর একটা গ্রাম ছিল। নাম ছিল তার শ্যামলী। তাহলে আমরা যে শ্যামলী গল্পটি পড়ব, এই শ্যামলী হচ্ছে একটি গ্রামের নাম। গ্রামের একদিকে নদী আর বাকি 3 দিকে ছিল ঘন সবুজ বন। গ্রাম আর বনে ছিল রং বেরঙের ফুল আর গাছপালা। ওই গ্রামের ধারের বনে গাছে গাছে উড়ে বেড়াতো সুন্দর সুন্দর সব কীটপতঙ্গ আর পাখি। ঘুরে বেড়াতো নানা ধরনের বাহারি বন্যপ্রাণী। গ্রাম আর বনে কীটপতঙ্গ, পশু পাখি আর মানুষ মিলেমিশে সুখে শান্তিতে ছিল। এরপরে দেখি কি হয়। কিন্তু কি হলো, কয়েক বছরের ব্যবধানে দেখা গেল যে প্রথমে আস্তে আস্তে বনের ঘাস আর ছোট ছোট গাছ কমে যেতে লাগলো। তারপর আস্তে আস্তে বড় বড় গাছগুলো কমতে লাগলো। ওরা খেয়াল করলো ধীরে ধীরে এলাকায় বৃষ্টিও কমে যেতে লাগলো। গাছপালার সাথে সাথে কীটপতঙ্গ আর পশু পাখিও হারিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি এতই কমে গেল যে নদীর পানিও শুকাতে থাকলো। চারপাশে সবুজ রং উধাও হয়ে শুকনো খটখটে বাদামি রং ছড়িয়ে পড়তে শুরু করলো। এখানে যে চিত্রটি আমরা দেখছি, এখানে গাছপালাগুলো দেখো একদম উজাড় করা হয়েছে, আর যেখানে সবুজ বন থাকার কথা ছিল সেটা একদম শুকিয়ে বাদামি রং ধারণ করেছে। নদীর পানি আর বৃষ্টি কমে যাওয়ায় ক্ষেতের ফসলও কমে যেতে লাগলো। আশঙ্কা দেখা দিল যে এ অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষের খাবারও কমে যাবে। গ্রামটির অবস্থা এমনই প্রাণহীন বিবর্ণ হয়ে গেল যে বহু বছরের ব্যবধানে যারা গ্রামটিতে বেড়াতে আসতো তারা প্রথমে দেখে চিনতেই পারতো না যে এটাই তাদের সেই শ্যামলী নামের গ্রাম। তাহলে আমরা এখানে এই গ্রামের পরিবর্তনগুলো দেখতে পারলাম। যে গ্রামটি একদম পাখির ডাক দিয়ে সবুজ রঙের ছিল, সেই গ্রাম আজ বাদামি রঙের, শুকনো, সেখানে ফসল ফলাচ্ছে না, গাছপালা নেই বললেই চলে, বিভিন্ন সমস্যায় জড়িত। এখন হঠাৎ করে কেউ যদি এই গ্রামে ঢুকে তাহলে গ্রামটি চিনতেই পারে না, কারণ গ্রামটি অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তনগুলো এরকম, গাছপালা অনেক ছিল, যার ফলে বৃষ্টিপাতও পরিমাণ মতো হতো, ফসল ফলাতো সুন্দর। এখন বৃষ্টিপাত হয় না, গাছপালা নেই, গ্রামের রঙে চেঞ্জ হয়ে গেছে। সবাই শুধু এটাই বলতো যে কি সুন্দর গ্রামটা এখন কেমন হয়ে গেল, কিন্তু কেউই জানতো না কি করলে শ্যামলী গ্রামের হারানো প্রাণ আবার ফিরিয়ে আনা যায়। তখন ওই গ্রামের একদল ছেলে মেয়ে চিন্তা করলো এ অবস্থার একটা পরিবর্তন দরকার। ঠিক করলো তারা গ্রামের হারিয়ে যেতে বসা সবুজ গাছপালা, রং বেরঙের পশু পাখি, কীটপতঙ্গ আর জল থই থই নদী আবার ফিরিয়ে আনবে। কিন্তু তারা জানে না কিভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব। একদিন তারা আলোচনায় বসলো, একটা উপায় খুঁজে বের করতে হবে। নিজেদের মধ্যে কথা বলে ওরা বুঝলো আসলে সমস্যাটা সম্পর্কে অনেক প্রয়োজনীয় কথাই তারা জানে না, আর তাই সেগুলো সমাধানও করতে পারছে না। ভেবে ভেবে তারা কয়েকটি বিষয় বের করলো যার উত্তর না জানলে সমস্যাটির সমাধান করা সম্ভব হবে না। বিষয়গুলো হচ্ছে, যে প্রশ্নগুলো তাদের মনে জাগলো, আগে বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন ছিল। এখন বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে। কেনই বা এসব কমে গেল? কী করলে আবার বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ বাড়বে? সমস্যা সমাধানের প্রশ্নগুলো চিহ্নিত করতে পেরে তারা ভীষণ খুশি হলো। এই সমস্যাগুলো সমাধান করতে যে প্রশ্নগুলো তারা চিহ্নিত করেছিল, এগুলোর উত্তর পেলেই কিন্তু তারা কিছুটা সমাধান করতে পারবে। এবার তারা ভাবতে শুরু করলো কোথায় গেলে কার কাছে এসব প্রশ্নের উত্তর পেতে পারে। তারা তাদের শিক্ষকের কাছে জানতে পারলো যে তাদের গ্রামে বন বিভাগের যে অফিস আছে
সেখানকার লোকজন ও লাইব্রেরি বনের পশু পাখি আর গাছপালা নিয়ে কাজ করে। ওদের কাছে এসব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। শিক্ষকের কথা মতো ওরা বন বিভাগের লাইব্রেরি ঘেঁটে অনেক বই আর রিপোর্ট খুঁজে পেল যেখানে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেতে পারে। বই আর রিপোর্টগুলো নিয়ে তারা সবাই মিলে বেশ কিছুদিন পড়াশোনা করার পর তাদের বন আর বনের গাছপালা ও পশু পাখি বিষয়ক অনেক কিছু জানতে পারল। সেখানকার লোকজনের কাছ থেকে কিছু জানতে পারলেও তাদের বদলির চাকরি বলে অতীত সম্পর্কে বেশি কিছু তারা বলতে পারল না। তাছাড়া মুশকিল হলো যে বিষয়গুলো তারা জানলো সেগুলো সবই তাদের প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত হলেও সরাসরি প্রশ্নের উত্তর দেয় না। বই ও রিপোর্টগুলো থেকে তারা সমস্যা তৈরি হওয়ার আগে বনের গাছপালা ও পশু পাখির সংখ্যা কত ছিল আর বর্তমানে এই সংখ্যা কত তা সবই জানতে পারল। তারা খেয়াল করলো এই সময় হঠাৎ করেই বনে গেছো বাঘ, বন বিড়াল, শিয়াল এবং প্রাণীর সংখ্যা দ্রুত কমতে থাকে। তারপর বনের গাছপালাও কমতে থাকে। এদিকে তৃণভোজী প্রাণীর সংখ্যা আবার বাড়তে থাকে। কিন্তু এসব কিছুর সাথে শ্যামলী গ্রামের সমস্যার কোনো সরাসরি যোগাযোগ তারা খুঁজে পায় না। সব কিছু নিয়ে তারা আবার হাজির হয় শিক্ষকের কাছে। সব শুনে শিক্ষক তাদের বললেন যে এখন আসলে তাদের কথা বলতে হবে এমন একজন মানুষের সাথে যিনি বন আর বনের পশু পাখিদের সম্পর্ক ভালো বোঝেন। সৌভাগ্যক্রমে কয়েকদিনের মধ্যে বন বিভাগের অফিসে একজন বিশেষজ্ঞের আসার কথা, যিনি বন্যপ্রাণী আর পরিবেশ নিয়ে গবেষণা করেন। ছেলেমেয়েরা নির্দিষ্ট দিনে ছুটে গেল সেই গবেষকের কাছে। গবেষক তাদের সব কথার প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে বললেন, তোমাদের কথা শুনে মনে হয় আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। একসময় বনে সব ধরনের গাছপালা আর পশু পাখি একে অপরের উপর নির্ভর করে শান্তিতে বসবাস করছিল। একে বলে খাদ্য শৃঙ্খল। যেমন ঘাস আর গাছপালা খাবার জন্য নির্ভর করে রোদ, বৃষ্টি আর মাটির উপর। হরিণ, গরু, মহিষ এরা বেঁচে থাকে ঘাস লতাপাতা খেয়ে। অন্যদিকে বাঘ জাতীয় মাংসাশী প্রাণীরা খাবারের জন্য শিকার করত হরিণ, গরু, মহিষ প্রভৃতি তৃণভোজী প্রাণীদের। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন গ্রামের একদল শিকারী নিরাপত্তার অজুহাতে সব মাংসাশী প্রাণী মেরে ফেলে। শিক্ষার্থীরা জিজ্ঞেস করল, মাংসাশী প্রাণীর সংখ্যা কমে যাওয়ার সাথে বর্তমান সমস্যার সম্পর্ক কি? তিনি তখন বললেন, খেয়াল করে দেখো, বনের সব পশু পাখি আর গাছপালা একে অপরের উপর নির্ভর করে বাঁচে। মাংসাশীরা খাবারের জন্য শিকার করত হরিণ, গরু, মহিষ আর অন্য তৃণভোজী প্রাণীদের। বনে যখন আর এমন প্রাণী থাকলো না, তখন হরিণ সহ তৃণভোজী প্রাণীদের সংখ্যা দ্রুত বেড়ে গেল। এজন্যই তোমরা রিপোর্টগুলোতে পেয়েছো যে সকল মাংসাশী প্রাণীর সংখ্যা কমছে, তখন তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। শিক্ষার্থীরা বলল, এবার বুঝেছি। আর তৃণভোজীর সংখ্যা বেড়ে যাওয়াতেই গাছপালার সংখ্যা কমে গেছে দ্রুত, কারণ বেশি সংখ্যক তৃণভোজী বেশি বেশি গাছপালা খেয়ে ফেলেছে। গবেষক বললেন, একদম ঠিক ধরেছ। আর গাছপালা কমে যাওয়াতেই এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে, ফলে নদীর পানিও কমেছে। চারপাশ শুষ্ক ও বিবর্ণ হয়ে গেছে। তারা খুব উৎফুল্ল হয়ে বলল, এখন আমরা সমস্যাটি কিভাবে তৈরি হয়েছে তা অনুসন্ধান করে বের করতে পেরেছি। এবার আমাদের বের করতে হবে কিভাবে সমস্যাটির সমাধান করা যায়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু বুঝতে পারলাম সমস্যাটি কিভাবে তৈরি হয়েছে। এই যে একদল মানুষ তারা নিরাপত্তার কথা বলে হিংস্র প্রাণী, মাংসাশী প্রাণীগুলো হত্যা করেছে, যার ফলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়লে তো গাছপালার পরিমাণ কমে যাবে, কারণ তাদের খাদ্যের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। এভাবেই বন একদম গাছ শূন্য বা উদ্ভিদ শূন্য হয়ে পড়েছে। এভাবেই সমস্যাটি তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করবো না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এই সমস্যার সমাধান কিভাবে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব।